আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট। জনতাকে জরুরি ভিত্তিতে জেগে উঠতে হবে। আন্তর্জাতিক প্রজেক্ট ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। দর্শক, হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল। আন্তর্জাতিক শক্তি সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিচ্ছু বলেনি, বরং যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী ম্যানেজড হয়ে গিয়েছিল। তাদের কূটনৈতিক দুর্বলতা আমরা দেখেছিলাম। পিটার হাস অনেক চেষ্টা করেছেন, কিন্তু এক পর্যায়ে পিটার হাসকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, লজ্জিত হতে হয়েছে, অন্তর্ধানে যেতে হয়েছে, হাইবারনেশনে যেতে হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ কেউ কিছু করতে পারেনি, জাস্ট দুই একটা বিবৃতি। ঠিকই এই সরকারের সাথে সবাই সম্পর্ক রেখেছে, হাসিনা সরকারের সাথে। মানে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে, ফ্যাসিবাদের বিলোপে, মানবাধিকারে তেমন কিছুই করতে পারেনি। আর এখন এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আগামী নির্বাচনে। বাংলাদেশের জনগণের ভাগ্য বাংলাদেশের জনগণ ঠিক করবে। ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজম গুলো করছে। ট্রাম্প প্রশাসনে আছে, বিভিন্ন আন্তর্জাতিক এনজিও, সংবাদ সংস্থা, সংবাদ মাধ্যম, ভারতীয় বংশোদ্ভূতের অভাব নেই। আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সংবাদ, এগুলো দক্ষিণ এশিয়া বিট বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে। এ কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে, ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে। দর্শক, দি ইকোনমিস্টের একটি প্রতিবেদন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। এর মানে কি? এতে আরো জটিলতা তৈরি হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করে নির্বাচনের সুযোগ দাও, এটা ইকোনমিস্টের বক্তব্যের মূল কথা। দেখেন, আমি জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে। এটা ইকোনমিস্ট বলুক আর জাতিসংঘ বলুক, কাজ হবে না। কিন্তু এখানে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, এর মানে গণতন্ত্র ধ্বংস। অথচ গণতন্ত্র ধ্বংস না, গণতন্ত্র কায়েম। 5 আগস্টের পর গণতন্ত্র কায়েম হয়েছে, এটা এখন পুনরুদ্ধারে কিছু নেই। নিয়ম মাফিক নির্বাচন হবে, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ চলছে। দেশে গণতন্ত্রের যে সূচক, এটা গত স্বাধীনতার পর কখনো ছিল না। দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে সংস্কার শেষে। অতএব গণতন্ত্র নাই, পুনরুদ্ধার, এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এক। দ্বিতীয় হচ্ছে, বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। আচ্ছা, বিরোধী দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ কোন বালের বিরোধী দল? এটা আবার কি? কেমন নোংরা ভারতীয় ন্যারেটিভ দেখছেন? এখানে কি ক্ষমতায় বিএনপি যে আওয়ামী লীগ বিরোধী দল? একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায়, এখানে বিরোধী দল আবার কে? আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তা ক্ষমতা থেকে যে কি এরা বিরোধী দল হয়ে গিয়েছে? এরা তো পালাতক। আওয়ামী লীগ কোন সেন্সে বিরোধী দল বলছে? এটা তো মিথ্যা কথা। আইন অনুযায়ী বিরোধী দল সংসদের যে বিরোধী দল সেটা, অথবা রাজনৈতিক বিরোধী দল সংসদের বিরোধী দল, দুইটা হতে পারে। যেমন গত 15 বছরে আমরা সংসদের বিরোধী দল দেখেছি জাতীয় পার্টি, আর মাঠের বিরোধী দল বিএনপি জামাত। কিন্তু এখন সংসদের বিরোধী দল নেই, তাহলে আপনি কাকে বিরোধী দল বলবেন? আর মাঠের বিরোধী দল, মাঠে কি কোনো সরকারি দল ক্ষমতা যে তাদের বিরোধী দল? তো এটা কোনো ন্যারেটিভ? ইউনূস কি কোনো দল? বলছে বিরোধী দলকে নিষিদ্ধ করা। বলবেন যে ফ্যাসিস্ট, গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে বিরোধী দল কি? আবার পালাতক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এরা বিরোধী দল, এরা তো পালাতো, এরা তো দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই, নিষ্ক্রিয় হয়ে গেছে। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা কেক কাটতে পারে না, কোনো কিছু নাই। 15 আগস্টে কিচ্ছু নেই, সব ধ্বংস। তো সেখানে শিবির যখন নিষিদ্ধ ছিল, তখনও শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি করে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে। অথচ তারা 10 জন লোক নিয়েও মাঠে নামতে পারে না, আর তাদেরকে বানিয়েছে বিরোধী দল। কি ধান্দাবাজি আন্তর্জাতিক দেখছেন ইকোনমিস্টের? এগুলোই ভারতীয় বংশোদ্ভূতদের কাজ, যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দল। এদেরকে, আওয়ামী লীগকে বানিয়েছে বিরোধী দল, একটা সন্ত্রাসী ফ্যাসিস্ট মাফিয়া দলকে বানিয়েছে বিরোধী দল। অথচ বিরোধী দল কনসেপ্টটাই বর্তমানে বাংলাদেশে একদম অকার্যকর, কারণ কোনো সরকার ক্ষমতা না, এখানে কোনো দল ক্ষমতায় না। 1971 সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের। তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূর এগোতে পারেনি। মাত্র 4 বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্ন যাত্রা। বাটপাড়ি কত প্রকার কি! এই রিপোর্ট যে কতটা থার্ড ক্লাস, প্রথম শিরোনাম দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে দেখেন, এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন থেমে যায় সামরিক অভ্যুত্থানে।
বাকশাল গঠনের মাধ্যমে থেমে যায় এই কথা বলতে পারে না। বাকশাল গঠন করলে গণতন্ত্র অগ্রযাত্রা থেমে যায় না ইকোনমিস্টের কাছে। আর সে বাকশাল গঠনকারীকে উৎখাত করলে তখন গণতন্ত্র থেমে যায়। বাকশাল গণতন্ত্র ছিল নাকি? কতটা অসৎ, কতটা খারাপ, কতটা অগণতান্ত্রিক কথা এই ইকোনমিস্টের মতো একটা পত্রিকা লিখতে পারছে। আমি আশ্চর্য। ভারতীয় বংশোদ্ভূতের কাজ এটা। 2024 সালে আরেকটি বড় পরিবর্তন সাক্ষী হয় দেশটি। পরিবর্তন কি পরিবর্তন? এটা বিপ্লব। তা বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে তা বিরোধী দল বলে? 15 বছর একচ্ছত্র শাসন অবসান ঘটে। একচ্ছত্র শাসন, ফেসিবাদ শব্দটা লেখে না। এখন আবার অনেকে বের হয়েছে যারা হাসিনাকে ফেসিস্ট বলা ঠিক না, হাসিনা শাসন আমলকে ফেসিবাদ বলা ঠিক না, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই গোষ্ঠীও বের হয়েছে। 15 বছর একচ্ছত্র শাসন অবসান ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের মধ্যে। সরকার পতন সিম্পল ভাই, এটা যে একটা বিপ্লব, গণঅভ্যুত্থানও বলছে না। জনগণের চাপ ও আন্দোলনে জন্ম নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে থাকেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা জেগে ওঠে। গণতন্ত্র পুনরুদ্ধার, হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ওইটাই গণতন্ত্র পুনরুদ্ধার। এখন নির্বাচন একটা রুটিন, নিয়মিত 5 বছর পর নির্বাচন হবে। তো এটা গণতন্ত্র পুনরুদ্ধারের কিছু না। গণতন্ত্র পুনরুদ্ধার হাসিনা পালানোর সাথে সাথে হয়ে গিয়েছে। মানে মানুষের বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারছে, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের মতামত না জিজ্ঞেস করে, মানুষ সমালোচনা করলে সরকার সেটা বাতিল করে, এটাই গণতন্ত্র পুনরুদ্ধার। তবে বাস্তবতা বেশ কঠিন। বহু বছরের স্বৈরতান্ত্রিক শাসনের ফলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর থেকে জনআস্থা উঠে গেছে এবং দুর্নীতি, দমন পীড়ন আর অর্থনৈতিক অস্থিরতা যেন প্রত্যাহিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিসের দমন পীড়ন, কোথায় অস্থিরতা? আপনি কি দেখেছেন? বাংলাদেশের রিজার্ভ, ফরেক্স রিজার্ভ প্রায় মূলত 8 বিলিয়ন 6 বিলিয়নে নেমেছিল। ওরা মিথ্যা কথা বলে 13 বিলিয়ন 14 বিলিয়ন দেখিয়েছে, যেটা 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য উপযোগী ছিল না। আর এখন কত বিলিয়ন ডলার? অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোরবানির ঈদের আগে এত কম দ্রব্যমূল্য নিকট অতীতে কখনো ছিল না, যেটা এবার ছিল। রোজার মাসে এত স্থিতিশীলতা, এত সুন্দর ঈদ, দ্রব্যমূল্যের এত নিয়ন্ত্রণ, এত সুন্দর নাগালের মধ্যে থাকা, এটা স্বাধীন বাংলাদেশে কখনো রোজার মধ্যে এভাবে ছিল না। খেজুরের দাম, ফলের দাম ইত্যাদি ইত্যাদি, যেটা ইউনূস সরকার আমলে হয়েছে। আর বলছে অস্থির, অর্থনীতি খারাপ। অর্থনীতি কাঙ্ক্ষিত মানে না, কিন্তু হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে যেভাবে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, সবকিছু ঠিক হচ্ছে, ফরেন কারেন্সি রিজার্ভ দিন দিন বাড়ছে, এটা অস্বাভাবিক সফলতা। আর এটাকে বলছে খারাপ অবস্থা। কোথায় দমন পীড়ন? যেখানে স্বাভাবিক হিসাবে ধরলো বাংলাদেশে কাল যেন যে আওয়ামী লীগের প্রায় 10,000 লোক নিহত হওয়ার কথা, সেখানে 100 জনও মারা যায়নি। সেখানে দমন পীড়নটা কোথায়? মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে না। দমন পীড়নটা কোথায়? দেখেন, কোনো দমন পীড়ন হচ্ছে না। এরপরে দুর্নীতি, এই সরকার কোনো দুর্নীতি করেনি, আর কিছু রুটিন দুর্নীতি এটা চলছে, কিন্তু হাসিনা আমলের চাইতে 1000 গুণ কমে গিয়েছে। অথচ এই কথাগুলো বলছে, মূল্য হাবি জাবি অনেক, মানে সরকার বিরোধী প্রচারণা, নানান অনেক উদ্ভট কথা টথা এরকম আছে। তাহলে কি গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগ লাগবে? নিষিদ্ধ করলে কাজ হবে না, তারা বড় শক্তি, তাদেরকে বাদ দেওয়া যাবে না, এই ন্যারেটিভ নির্মাণ করছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো মানবে না। আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, বিচারের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগকে বি ফরম্যাটে, প্ল্যান বি কোনোভাবে, এমনকি জাতীয় পার্টিকেও প্রয়োজন নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ।